Hello students, welcome to my channel Science Studian. দেখো আমি আরআরবি এএলপি আরআরবি টেকনিশিয়ান আরআরবি গ্রুপ ডি এর জন্য ডেইলি বেসিসে সায়েন্সের যে চ্যাপ্টারগুলি রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারকে কতগুলো সাব টপিকে ব্রেক করে প্রত্যেকটা সাব টপিকের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এক্সপেক্টেড যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলিকে ইন ডিটেলস অ্যানালাইজ করছি। আর এদের যে ডিটেল থিওরি সেটা অফলাইন ক্লাসে করানো হয়। তো অনলাইন ক্লাসে আমি অর্থাৎ অনলাইনে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের সাব টপিককে ডিটেলসে আলোচনা করি তাদের প্রশ্ন উত্তর। তো অলরেডি আমি রৈখিক গতি সমীকরণ নিয়ে আলোচনা করছি। তার মধ্যে এখানে 1 থেকে 25 পর্যন্ত আলোচনা অলরেডি করে ফেলেছি। যারা এর আগের পর্বের ভিডিওটি দেখোনি তারা দেখবে যে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই অনুযায়ী আজকে আমাদের আলোচনা শুরু হবে কোশ্চেন নাম্বার 26 অর্থাৎ 26 থেকে। তো প্রত্যেকে কোশ্চেনটাকে দেখে নাও আমি কি বলছি। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26 কোশ্চেন নাম্বার 26 কি রয়েছে? দুটি বস্তুর মধ্যে বল সবসময় সমান এবং বিপরীত। তাই দুটি বস্তুর মধ্যে বল সবসময় সমান এবং বিপরীত। এটি নিউটনের কোন সূত্রের বিবৃতি সম্পর্কে ধারণা দেয়? দেখো, নিউটনের তৃতীয় গতি সূত্র তোমরা পড়েছ। প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। ক্রিয়া এক ধরনের বল, প্রতিক্রিয়া আরেক ধরনের বল। এই বল দুটি সমান, কাজেই এখানে সব সময় সমান বলেছে। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল যে সমান সেটার কথা বলেছে, এবং ক্রিয়া যেদিকে কাজ করবে, যে অভিমুখে কাজ করবে, প্রতিক্রিয়া বল তার বিপরীত অভিমুখে কাজ করবে। তার জন্য এখানে কোশ্চেন আবার বলেছে বিপরীত। তার মানে এক কথায় ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত, সেটা এখানে বলতে চেয়েছে। এছাড়া ক্রিয়া প্রতিক্রিয়া দুটি আলাদা বস্তুর উপর কাজ করে। যেমন রকেট উৎক্ষেপণ যখন হয় তখন যে ধোঁয়া, মানে রকেটের জ্বালানি দহনের ফলে যে ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়া এসে হিট করে কোথায়? বায়ুর মধ্যে। এটাকে আমরা যে ক্রিয়া বলি। বায়ু সমান আর বিপরীতমুখী এক ধরনের বল প্রয়োগ করে সেই রকেটের উপরে, সেটাকে আমরা প্রতিক্রিয়া বলবো। এক্ষেত্রে বায়ু এবং রকেট দুটা আলাদা বস্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কিন্তু ক্রিয়াশীল হয়, অর্থাৎ দুটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। তার মানে আমরা কি বুঝলাম? ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরের সমান বিপরীত এবং এটি দুটি আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাই হচ্ছে বিজ্ঞানী নিউটনের তৃতীয় গতিসূত্র। তো এখানে আমরা তার জন্য সঠিক উত্তর কি করব? এটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তর। চলে যাচ্ছি তার পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার, এখন আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 27। একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে। ভালো কথা, একজন লোক জল স্থির রয়েছে, সেই স্থির জলের উপর নৌকা আছে, সেই নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে। যদি সে তীরের দিকে হাঁটার চেষ্টা করে তবে নৌকা যাবে। সে তীরের দিকে হাঁটার চেষ্টা করছে, সেক্ষেত্রে নৌকাটা কোন দিকে যাবে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। আচ্ছা শোনো, দেখো আমি বলছি, ধরো এই হচ্ছে নৌকা, ধ্যান দিয়ে শুনবে প্রত্যেকে। এই হচ্ছে আমি জাস্ট একটা নৌকার মতো ড্র করছি। তো একজন ব্যক্তি যদি এখান থেকে লাফ দিয়ে তীরের মধ্যে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে তো এখানে ফোর্স প্রয়োগ করছে না, তো এটাও তার ব্যক্তির উপর বল প্রয়োগ করবে। এই যে ক্রিয়া হলো না, এই ক্রিয়া বলের জন্য নৌকাটা না, ধরো এটা তীর, এই পাশটা হচ্ছে তীর,
তাহলে এই তীরের থেকে নৌকাটা না পেছনের দিকে যেতে থাকবে, অর্থাৎ তীরের থেকে দূরের দিকে যাবে, এটা হবে সঠিক উত্তর। তীরের থেকে দূরের দিকে যাবে আর ব্যক্তিটি লাফ দিয়ে এই তীরের মধ্যে আসবে। চলে যায় তারপরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 28। যখন বন্দুক থেকে গুলি নিক্ষেপ করা হয় তখন বন্দুকটি বিপরীত দিকে যায়, এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক পিছনের দিকে ধাক্কা মারে আর গুলি সামনের দিকে বেরিয়ে যায়। গুলি সামনের দিকে বেরিয়ে গেল, এটা ক্রিয়া। বন্দুকটি বিপরীত দিকে ধাক্কা মারলো, এটা হচ্ছে প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান আর বিপরীত, বুঝতে পারছো? এটা নিউটনের কত নম্বর গতিসূত্রের কথা বলেছে? এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের কথা বলেছে। তবে ধ্যান রাখবে, যদি পরীক্ষায় বলে যে বন্দুক থেকে গুলি নিক্ষেপ বা সময় বন্দুকটি পিছনের দিকে হটে আসে, এটা কোন মানে কোন সংরক্ষণ নীতি মেনে চলে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে। সূত্র বলে নিউটনের তৃতীয় গতিসূত্র, আর নীতির কথা বললে ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলে যাই তারপরে প্রশ্নে, কোশ্চেন নাম্বার 29। নিউটনের গতির তৃতীয় সূত্র নিচের কোন পরিস্থিতিতে প্রযোজ্য? নিউটনের গতির তৃতীয় সূত্র কোন পরিস্থিতিতে প্রযোজ্য? আচ্ছা, আমি পড়ে দিচ্ছি কোশ্চেনটাকে, 1 মিনিট দাঁড়াও। 1, যখন এক ব্যক্তি নৌকা থেকে ঝাঁপ দেয়, নৌকা পিছনের দিকে সরে যায়। যখন স্থির বাস হঠাৎ চলতে শুরু করে, বাসে দাঁড়িয়ে থাকা যাত্রী পিছনের দিকে হেলে যায়। যখন এক ব্যক্তি সিমেন্টের মেঝেতে পড়ে যায় তখন ব্যথা পায়, এটা তো একদমই হবে না। আচ্ছা, বি নাম্বার যে অপশনটা, সেটাকে দেখো ধ্যান দিয়ে। যখন স্থির বাস হঠাৎ চলতে শুরু করে তখন স্থির বাসের মধ্যে থাকা যাত্রীও স্থির অবস্থাতে থাকে, আর স্থির বস্তুর টেন্ডেন্সি হচ্ছে স্থির অবস্থাতে থাকা। এটা নিউটনের প্রথম গতিসূত্রের মধ্যে বলা আছে, যেটাকে আমরা স্থিতিজাড্য বলছি। এবার বাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে যাত্রী পিছনের দিকে হেলে যাবে, কারণ ব্যক্তি স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থাতে থাকতে চায়। এবার বাস চলতে যখন শুরু করবে তখন নিচের এই পোর্শনটুকু যদিও বাসের সাথে টাচ হয়ে থাকার জন্য গতিশীল হয়ে যায়, আমাদের উপরের পোর্শনটুকু অর্থাৎ হেডের দিকটা গতিশীল হতে চায় না, অর্থাৎ স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থাতেই থাকতে চায়, তো তখন সেটা পিছনের দিকে হেলে পড়ে। এই যে বক্তব্যটা, এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে অ্যানালাইজ করা যায়। তো কাজেই এটা তো হবে না, এটা নিউটনের প্রথম গতিসূত্রের কথা বলেছে। কিন্তু আমাদের প্রশ্নে রয়েছে কি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রযোজ্য হবে কোনটি? অবশ্যই অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। কারণ নৌকা থেকে কোনো ব্যক্তি যখন ঝাঁপ দেবে তখন ব্যক্তি তার পা দিয়ে নৌকার উপরে যে বল প্রয়োগ করবে সেটাকে আমরা ক্রিয়া বলবো। নৌকাটিও সমান ও বিপরীতমুখী এক ধরনের বল প্রয়োগ করবে, যার জন্য ব্যক্তিটি সেই নৌকা থেকে লাফ দিয়ে মেঝে তীরে এসে পড়বে, এটাকে আমরা বলবো প্রতিক্রিয়া। তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন যদি আমরা করি, কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, কোশ্চেন নাম্বার 30 দেখো, কিসের ভিত্তিতে বলের সংজ্ঞা ব্যাখ্যা করা যেতে পারে? মানে কোন সূত্রের ভিত্তিতে বলের সংজ্ঞা ব্যাখ্যা করা যেতে পারে? দেখো, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে, আর বলের পরিমাপ সম্পর্কে জানা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে এখানে কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে সংজ্ঞা। তো কাজেই এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, নিউটনের প্রথম গতিসূত্র। আর যদি বলতো বলের পরিমাপ জানা যায় নিউটনের কত নম্বর গতিসূত্র থেকে, তাহলে উত্তর হয়ে যেত দ্বিতীয় গতিসূত্র। চলে যাই তারপরে প্রশ্নে, কোশ্চেন নাম্বার 31।
কোশ্চেন নাম্বার 31 কি রয়েছে, যে কোনো মুহূর্তে একটি রকেটের ত্বরণ নির্গত গ্যাসের বেগের দাঁড়া 1 মিনিট আমি দেখে বলছি। এটা আমাদের নির্গত বেগের এটা হবে n তম শক্তির সমানুপাতিক। কততম? এটা n তম লিখবা, n তম শক্তির সমানুপাতিক n এর মান হওয়া উচিত। n এর মান সেক্ষেত্রে কত হবে? যে কোনো মুহূর্তে একটি রকেটের ত্বরণ নির্গত গ্যাসের বেগের n তম শক্তির সমানুপাতিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে n এর মান হওয়া উচিত 1। সেক্ষেত্রে n এর মান হয়ে যাবে 1। এটাকে আমরা ক্যালকুলেট করলে n এর মান কিন্তু পেয়ে যাবো কত? 1 পেয়ে যাব। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32। একজন 70 কেজির মানুষ 50 কেজির একজন মানুষকে 50 নিউটন শক্তি দিয়ে ধাক্কা দেয়, তাহলে 50 কেজি ওজনের মানুষ কত জোরে অন্য ব্যক্তিকে ধাক্কা দিয়েছে? ভালো করে বলছো। 70 কেজি ওজনের মানুষ 50 কেজি এর একজন মানুষকে 50 নিউটন বলে ধাক্কা দেয়। ধ্যান দিয়ে দেখো, দুজন ব্যক্তির ওজন দেখে আমাদের কাজ নেই, আমাদের দেখতে লাগবে কত বলে ধাক্কা দিয়েছে। কেন? নিউটনের তৃতীয় গতির সূত্র বলছে ক্রিয়ার মান যত হবে প্রতিক্রিয়ার মান তত হবে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরের সমান এবং বিপরীত। অর্থাৎ ক্রিয়া এক ধরনের বল, প্রতিক্রিয়া এক ধরনের বল। অর্থাৎ বলের উপর আমাদের ধ্যান রাখতে লাগবে। তো কত বলে ধাক্কা দিয়েছে বলো তো? 50 নিউটন বল। আর এটা যদি ক্রিয়া বলি তাহলে প্রতিক্রিয়া কত হবে? 50 নিউটন বলেই হবে। তার জন্য 50 কেজি ওজনের মানুষটাও 70 কেজি ওজনের যে ব্যক্তিকে ধাক্কা দেবে সেটা কত নিউটন বলে? 50 নিউটন বলে ধাক্কা দেবে। অর্থাৎ আমাদের ফোকাস কোথায় থাকবে? আমাদের ফোকাস ফুললি থাকবে হচ্ছে বলের উপরে, অর্থাৎ ক্রিয়া বলের উপরে, প্রতিক্রিয়া বলের উপরে, নাকি দুজন ব্যক্তির কত ওজন তার উপরে। দুজন ব্যক্তির কত ভর তার উপরে কিন্তু থাকবে না। ঠিক। তারপরে চলে যায় কোশ্চেন নাম্বার 33। মহাকর্ষ বলের অনুপস্থিতিতে, মানে মহাকর্ষ বল যদি না থাকে বা মহাকর্ষ বল যদি অ্যাবসেন্ট থাকে, রকেটের সম্মুখবর্তী অগ্রসর মহাকর্ষ বলের অনুপস্থিতিতে রকেটের সম্মুখবর্তী অগ্রসর, এটা অগ্রসর হবে। হ্যাঁ, সম্মুখবর্তী অগ্রসর, এটাকে করে অগ্রসর। মহাকর্ষ বলের অনুপস্থিতিতে রকেটের সম্মুখবর্তী অগ্রসর কি হয়ে যাবে? এটা হবে স্থিতিশীল হবে। মহাকর্ষ বল যদি না থাকে তাহলে রকেটের সম্মুখবর্তী যে অগ্রসর সেটা হয়ে যাবে কি? স্থিতিশীল। পরে কোশ্চেন নাম্বার 34। একটি বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তনকে প্রতিরোধ করার প্রবণতা। একটি বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তনকে প্রতিরোধ করার যে প্রবণতা, এই প্রবণতাকে কি বলা হয়? দেখো, কোন একটা বস্তু স্থির অবস্থাতে আছে তো তার টেন্ডেন্সি থাকবে স্থির অবস্থাতেই থাকা, এবং সেটাকে গতিশীল করতে গেলে সে বাধা দেবে, অর্থাৎ প্রতিরোধ করবে, অর্থাৎ গতিশীল সে হতে যাবে না। এটাকে বলছে স্থিতিজাড্য, নিউটনের প্রথম গতিসূত্রের মধ্যে বলা আছে। ঠিক একই রকম ভাবে কোন একটা বস্তু গতিশীল অবস্থাতে আছে, তার টেন্ডেন্সি হবে গতিশীল অবস্থাতে থাকা। এবার গতিশীল অবস্থাতে থাকা যদি টেন্ডেন্সি হয়, তাহলে সেটাকে তুমি যখন স্থির করতে যাবে তখন সে কি করবে? স্থির হতে চাইবে না, অর্থাৎ বাধার সৃষ্টি করবে। তাহলে গতিশীল অবস্থাতে থাকা যে টেন্ডেন্সি, যেটাকে বলা হয় গতিজাড্য, অর্থাৎ প্রথম গতিসূত্রের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ স্থিতিজাড্য গতিজাড্যের কোথায় এখানে বলা হয়েছে, যেটা নিউটনের প্রথম গতিসূত্রের মধ্যে পাওয়া গেছে। আর তার জন্য এখানকার যে গতিশীল স্থির বস্তুর স্থির থাকার যে টেন্ডেন্সি বা প্রবণতা, গতিশীল বস্তুর গতিশীল থাকার যে টেন্ডেন্সি বা প্রবণতা, সেটাকে আমরা বলছি জাড্য। তার জন্য এখানকার রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু জাড্য। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
নাও কোশ্চেন নাম্বার 35। একজন ক্রীড়াবিদ উচ্চ লাফের আগে কিছুক্ষণ দৌড়ান। ভালো কথা। তাকে দীর্ঘ লাফ দিতে সাহায্য করে। ও জাড্ডো তাকে দীর্ঘ লাফ দিতে সাহায্য করে। হ্যাঁ, একজন ক্রীড়াবিদ, ধরো একটা লং জাম্পের কথা বলা হচ্ছে, একজন দৌড়ে দৌড়ে গেল, তারপর লং জাম্প দেয়। এরকম না যে ধরো লং জাম্পটা ওখান থেকেই লাফ দিয়ে দিচ্ছে, দূর থেকে দৌড়ে এসে সে লাফ দেয়। তো দূর থেকে দৌড়ে আসার পিছনে যে রিজনটা কাজ করছে সেটা হচ্ছে এই ধরনের রিজন। যখন সে দূর থেকে দৌড়ে আসবে না, তখন তার বডি গতিশীল অবস্থায় থাকবে। যখন তার বডি গতিশীল অবস্থায় থাকবে, তার বডির মধ্যে গতিজাড্য তৈরি হবে। অর্থাৎ তার বডির মধ্যে গতিজাড্য বলতে সে গতিশীল অবস্থায় থাকার জন্য, গতিজাড্যের জন্য সে বেশি দূর পর্যন্ত লাফাতে পারবে, অর্থাৎ দীর্ঘ লাফ দিতে সাহায্য করবে। কে লাফ দিতে সাহায্য করবে? গতিজাড্য। তার জন্য এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কি? গতিজাড্য, অর্থাৎ গতি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেহেতু জাড্যটা এখানেই আমাদের লেখা আছে। রাইট। চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 36। টেবিলে পড়ে থাকা বইয়ের এই স্টকটি ড্যাশের কারণে পড়ে না, বা টেবিলে থাকা বইয়ের এই স্টকটি কিসের কারণে পড়ে না? কোশ্চেন নাম্বার 36। দেখো, স্থির বস্তুর টেন্ডেন্সি হচ্ছে স্থির অবস্থাতে থাকা। তাহলে টেবিলের মধ্যে যে বইটা পড়ে থাকবে তার টেন্ডেন্সি স্থির অবস্থাতে থাকা, তার জন্য সেটা পড়ে যায় না। অর্থাৎ এখানে জাড্যর কথাই কিন্তু বলা হয়েছে, স্থিতি জাড্যের কথাই কিন্তু এখানে বলেছে। পরের দিকে চলে যায় কোশ্চেন নাম্বার 37। কেন একজন রানার ফিনিশ লাইন অতিক্রম করার পরও ক্রমাগত দৌড়াতে থাকে? মানে একজন রানার দৌড়াতে তার যে টার্মিনাল, অর্থাৎ তার যে ফিনিশ লাইন, সেই ফিনিশ লাইনটাকে ক্রস করে দৌড়াতে থাকে কেন? দেখি কি কি অপশন আমাদের রয়েছে। প্রথম অপশন এ, তার জুতা এবং মাটির মধ্যে ঘর্ষণ তাকে লাইনের বাইরে নিয়ে যেতে চায়। একদমই নয়। তারপরে অপশন, তারপরের অপশনগুলি এখানে ওঠেনি। আমি এক এক করে অপশনগুলোকে বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা শুনে নাও। 37 তো অপশনগুলোকে আমি বলছি, এক এক করে শোনো। অপশন নাম্বার বি হচ্ছে গতিজাড্য এটিকে এগিয়ে নিয়ে যায়। একদম রাইট, গতিজাড্য এটাকে কি করবে? এগিয়ে নিয়ে যাবে। এটাই হবে এখানকার সঠিক উত্তর। তো কি লিখবা? এখানকার অপশনটা বি নাম্বারটাই হবে সঠিক উত্তর। আর বি নাম্বার অপশনটাকে একটু তোমরা লিখে নেবা, গতিজাড্য। গতিজাড্য এটিকে এগিয়ে নিয়ে যায়। এগিয়ে নিয়ে যায়। গতিজাড্য এটিকে এগিয়ে নিয়ে যায়। দেখো, তার পরের প্রশ্ন আমরা চলে আসলাম, কোশ্চেন নাম্বার 38। দেখো কোশ্চেন নাম্বার 38 কি রয়েছে। জাড্যটার সূত্র কার দ্বারা উত্থাপিত হয়েছিল? দেখো, জাড্যতার সূত্র, গতিজাড্য স্থিতিজাড্যের কথা বলা হয়েছে, এটা কার দ্বারা উত্থাপিত হয়েছে? এটা উত্তর হয়ে যাবে বিজ্ঞানী ডাল্টন। তবে এই জায়গাটা একটু কনফিউশন আছে, জাড্যের সূত্র কে দিয়েছিল? তখন উত্তর হয়ে যাবে জাড্যের সূত্র কিন্তু দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই। অ্যাকচুয়ালি জাড্যের সূত্র দিয়েছেন। তো এখানকার উত্তর হয়ে যাবে নিউটন।
যারা আমার অনলাইন ক্লাস করো, আমি গুগল মিটে ক্লাস করাই, যারা আমার অনলাইন ক্লাস করো তাদের কাছে এই প্রশ্নের উত্তরটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি। এখানে জাস্ট আমি কোশ্চেন আনসার করাচ্ছি, তাই আমি এখানে ডিটেলসে আর গেলাম না। যারা আমার ব্যাচে যোগদান করতে চাও এবং চাও যে আমার সাথে প্রিপারেশন তোমরা নেবে কম্পিটিটিভের জন্য, তাহলে এক কাজ করো, বিশেষ করে রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করো 8918210458 নম্বরে। এই নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করবে। চলে যাই কোশ্চেন নাম্বার, এক মিনিট, কোশ্চেন নাম্বার 39। আচ্ছা, কোশ্চেন নাম্বার 39 যদি আমরা আলোচনা করি, কোশ্চেন নাম্বার 39 কি রয়েছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 39 রয়েছে, যখন গাড়ি বাঁকানো রাস্তায় ঘুরতে থাকে তখন এতে বসা যাত্রীরা কেন্দ্রের বিপরীত দিকে নিজের উপর একটি বল অনুভব করে। এই বলটি ড্যাশের কারণে, এই বলটা কিসের জন্য তৈরি হয়, কিসের মানে ড্যাশের কারণে হয় এই বলটা তৈরি, সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। তো এটা যেটা উত্তর হবে, তার আগে বলি দেখি যে অপশনগুলো তোমাদের ঠিক আছে কিনা। এখানকার অপশনগুলো আমি ঠিক লিখেছি, হ্যাঁ অপশন ঠিকই আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, যখন গাড়ি বাঁকানো রাস্তায় ঘুরতে থাকে তখন এতে বসা যে যাত্রীরা, মানে ধরো গাড়ির টার্নিং নিচ্ছে, এভাবে টার্নিং নিচ্ছে, তখন দেখবা যাত্রীরা কিন্তু এরকম করে হেলে পড়বে টার্নিং নেওয়ার সময়। তো যাত্রীরা কেন্দ্রের দিকে যে হেলে পড়ে, ঠিক আছে, তখন তারা একটা বল অনুভব করে, সেই বলটা হচ্ছে জাড্ডের জন্যই হয়। কিসের জন্য হয়? জাড্ডের জন্য হয়। অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার। তারপরে, কাচের গ্লাসের উপরে রাখা কার্ডবোর্ডটি আঙ্গুল দিয়ে ছিটকে দিলে রাখা একটি মুদ্রা, এটা গ্লাসে হয়ে যাবে। হ্যাঁ, এইটা গ্লাসে হবে, গ্লাসে হবে না, গ্লাসে। গ্লাসে গ্লাসে পড়ে কোন সূত্র উপরোক্ত বিবৃতিকে ব্যাখ্যা করে? কোন সূত্রটি এটিকে ব্যাখ্যা করে? দেখো, ধরো একটা গ্লাস, তার উপরে একটা কার্ডবোর্ড রাখা আছে। এবার কার্ডবোর্ডটাকে এভাবে যদি আমরা টোকা দিই, তাহলে ওটা ছিটকে পড়ে যাবে, ওটা সামনে এগিয়ে যাবে। বাট এই কার্ডবোর্ডের উপরে একটা তুমি কয়েন রেখেছো, মানে ব্যাপারটা আমি তোমাদের ছবি এঁকে বোঝাই, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো এই হচ্ছে একটা গ্লাস রয়েছে, তার উপরে একটা কার্ডবোর্ড রাখা আছে, রাইট? এই কার্ডবোর্ডের উপরে একটা কয়েন রাখা আছে। এবার এই দিক থেকে যদি কেউ ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কার্ডবোর্ডটা এখান থেকে কিন্তু সরে যাবে, আর কয়েনটা এই গ্লাসের মধ্যে পড়ে যাবে। এটার পিছনে মেইন কারণ হচ্ছে কয়েনটা স্থির অবস্থাতে ছিল, আর স্থির বস্তুর টেন্ডেন্সি স্থির অবস্থাতেই থাকা। এই স্থির বস্তুর টেন্ডেন্সি স্থির অবস্থাতে থাকার জন্য সেই কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যাবে, কার্ডবোর্ডটা গতিশীল হয়ে অবস্থায় বেরিয়ে চলে যাবে, কিন্তু কয়েনটা সেখানে পড়ে যাবে। অর্থাৎ স্থিতি জাড্যের জন্য এটা হবে। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে থেকে ব্যাখ্যা করা যায়, তার জন্য এখানকার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, জাড্যের সূত্র হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেন, আর নিচের কোনটির জাড্যের সর্বোচ্চ মান? এক এক করে পড়ো, নিচের কোনটি জাড্যের সর্বোচ্চ মান? দেখো, জাড্য যে বিষয়টার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে মেনলি ভরের উপর ডিপেন্ড করে। ভর, যে বস্তুর ভর বেশি সেই বস্তুর স্থির থাকার টেন্ডেন্সি বেশি হয়, কিংবা গতিশীল কোনো বস্তু যেটার ভর বেশি তার গতিশীল থাকার টেন্ডেন্সিও বেশি হয়। অর্থাৎ কোন একটা বস্তুর জাড্য তার ভরের উপর ডিপেন্ড করে, ভরের উপর। তো আমরা এখানে দেখব কোন বস্তুগুলোর ভর বেশি, যাদের ক্ষেত্রে ভর আমরা বেশি পাবো তাদের জাড্যকে আমরা বেশি বলবো। যেমন রাবার বল আর পাথর,
তো রাবার বলের একটা কিছুটা ভর আছে, পাথরের ভর আছে দেখলাম। স্কুটার আর বাস এদের তুলনায় এদের ভর বেশি, তাহলে এদের মানে বল আর পাথরের তো জাড্য আছে, তার থেকে বেশি জাড্য স্কুটার আর বাস, কারণ এদের তুলনায় এদের ভর বেশি। 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন এদেরটা অনেকটাই কম হবে। এই অপশনটাকে ভালো মতো দেখো তো, ট্রেন, উড়োজাহাজ, এদের ভর অনেক বেশি। আর আমি একটু আগে বললাম যাদের ভর বেশি তাদের ক্ষেত্রে জাড্যের মানটাও কি হয়, বেশি হয়। তো তার জন্য এখানকার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, ট্রেন এবং উড়োজাহাজ। তার পরের প্রশ্ন যদি আমরা করি, কোশ্চেন, যখন একটি স্থির বাস চলতে শুরু করে তখন সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা পিছনের দিকে পড়ে যায়, এটি নিচের কোন সূত্র এই পরিস্থিতিকে ব্যাখ্যা করে? ধরো কোনো বাস গতিশীল অবস্থাতে আছে, চলছে, তখন বাস যখন গতিশীল অবস্থায় আছে বাসের মধ্যে থাকা যাত্রীরা গতিশীল অবস্থায় থাকে। আর গতিশীল কোনো বস্তুর টেন্ডেন্সি হচ্ছে গতিশীল অবস্থাতে থাকা, যেটাকে আমরা গতিজাড্য বলি। এবার বাস হঠাৎ করে থেমে গেল, তো ব্যক্তির যে পোষণটুকু যারা দাঁড়িয়ে আছে তাদের পা তো বাসের মেঝের মধ্যে আছে না, তখন বাস থেমে গেলে তাদের পায়ের মানে পা সংলগ্ন অঞ্চলটুকু থেমে যায়, কিন্তু উপরের পাটটুকু তখন গতিশীল অবস্থাতে থাকতে যায়। তো তার জন্য তারা কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে গতিজাড্যের জন্য। আবার যদি কোনো ব্যক্তি স্থির বাসের মধ্যে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তো বাস স্থির আছে, ব্যক্তি স্থির আছে, এবার বাস হঠাৎ করে চলতে শুরু করলো, তখন বাসের মধ্যে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার বাসের মেঝের সাথে সংলগ্ন যে অঞ্চল অর্থাৎ পায়ের যে পোর্শনটুকু সেটা স্থির অবস্থাতে থাকতে চায়, কিন্তু উপরের পার্টটুকু না, ওই নিচের পার্টটুকু গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের পার্টটুকু তখনও গতিশীল হতে চায় না, কারণ স্থিতি জাড্যের জন্য সেটা স্থির অবস্থাতে থাকতে চায়। তো তখন কি হয়, নিচের পার্টটুকু সামনে এগিয়ে গেল আর পিছনেরটুকু এগোতে পারলো না, তার জন্য পিছন থেকে হেলে পড়ে, অর্থাৎ এটা স্থিতিজাড্যের জন্য হয়। তো স্থিতিজাড্য গতিজাড্য এটা আমরা ব্যাখ্যা করতে পারি নিউটনের প্রথম গতিসূত্র থেকে। তার জন্য এখানকার উত্তর, সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আজকের লাস্ট প্রশ্ন আমরা করব, এরপরে আমরা আরো ভিডিও নিয়ে আসব, সেখানে আমি রৈখিক গতির সমীকরণের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড আনসার আলোচনা করব। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যারা আমার অফলাইন ব্যাচে কিংবা অনলাইনে কন্ট্যাক্ট করতে চাও, অনলাইনে পড়তে চাও, তারা কিন্তু পড়তে পারো। আমি ওখানে ডিটেল থিওরি পড়াই, ডিটেল। যারা আমার কাছে অলরেডি পড়ছে তারা প্রত্যেকে বুঝতে পারছে এবং জানে যে আমি কতটা ডিটেলসে এক একটা জিনিস আলোচনা করি। তবে এখানে আমি শুধু কোশ্চেন আনসারটুকু আলোচনা করছি, তবু অনেক ডিটেলে আলোচনা করছি। আশা করছি যাদের থিওরি পড়া আছে তারা প্রত্যেকে খুব ভালো মতো আমার এই প্রশ্নগুলির উত্তর বুঝতে পারছো। কোনো বস্তুর বিশ্রামে থাকার বা একই বেগে চলতে থাকার প্রবণতাকে কি বলে? বিশ্রামে থাকার মানে যে বস্তুটা স্থির অবস্থাতে আছে তার টেন্ডেন্সি হচ্ছে স্থির অবস্থাতে থাকা, যেটাকে বলে স্থিতিজাড্য। আর যে বস্তুটা গতিশীল অবস্থাতে থাকে তার টেন্ডেন্সি হচ্ছে গতিশীল অবস্থাতে থাকা, যেটাকে বলা হয় গতিজাড্য। এই যে টেন্ডেন্সিটা সেটাকে আমরা বলি জাড্য বা ইনার্শিয়া, আর ওটারই আরেক নাম হচ্ছে জড়তা, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো ভিডিওটি ভালো লাগছে সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।